আবার কি আপনাকে ডাকা হয়েছে? শুনতে কবে কবে আপনাকে ডাকা হয়েছে? হ্যাঁ আগামী কটায় কবে কবে ডাকা হয়েছে? কবে ডাকা হয়েছে? এই কেসেই তো। হ্যাঁ কবে ডাকা হয়েছে? ঠিক আছে সত্যি এবং কালকের যে ঘটনা, আমি এটা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না, এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানোর। পুরোপুরি মদত দিয়েছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা এক্সিকিউট করেছে। দর্শক, আজকে অনেক আগেই এই খবরটা হয়েছে। আমি তো খবর এখন বেশি করছি না, তো রাতের দিকে এলাম একটা ভিডিও অন্তত ছাড়তে। জানেন আপনারা আমি কেন উৎসাহটা হারিয়ে ফেলেছি? যদিও আপনারা বলছেন যে এইভাবে উৎসাহ হারিয়ে ফেললে হবে না, আপনাকে কাজে থাকতে হবে, তো কাজে আছি, এনার্জি সঞ্চয় করার চেষ্টা করছি। আমি এর ব্যাখ্যা দিয়েছি যে কেন উৎসাহ হারিয়ে ফেলছি, কারণ আমরা কোথাও আঘাত পেয়েছি। যেভাবে পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম ঠিক সেই রকম দেখতে পাচ্ছি না। তবে আমরা চাই যে সরকারটা এসছে সেই সরকার ভরসা আবার তৈরি করবে, আমরা আবার সেই ভরসা নিয়ে মানে থাকতে পারবো। তো যেহেতু কিছু ঘটনা ঘটেছে যেটার ব্যাখ্যা দিয়েছি, ফলে আমরা খানিকটা নিরাশ হচ্ছি নতুন সরকারের চালচলন বা দলের চালচলন নিয়ে। তো সেই জন্য আর কি ঠিক মতো করে খবর আপলোড করছি না, তবে একটা করে করছি আপাতত। তো আজকে আমি যেটা নিয়ে বলতে এলাম, অনেকগুলো ঘটনাই আজকে ঘটেছে। তার মধ্যে আমি এখানে যে দেখালাম পরপর সুমিত রায়, তাকে আজকেও ভবানী ভবনে তলব করা হয়েছিল। তো এসছিলেন, আবার সন্ধ্যাবেলা ছুটি হয়ে গেছে, আবার কাল সকালে ডাকা হয়েছে, আবার হয়তো সন্ধ্যাবেলায় ছুটি হয়ে যাবে। তো এবার উনি অভিষেকের বাড়ি হয়ে আবার কোথা থাকছেন কে জানে। কালকে তো বলেছেন আমি আশপাশেই ছিলাম, যদিও পুলিশ নাকি কোথায় ওই মানে নেপাল ভুটান সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছিল সুমিত রায়কে ধরার জন্য। আমি জানি না পুলিশের ইন্টেলিজেন্স যেটা আছে সেটা কেন এই ক্ষেত্রে কার্যকরী হচ্ছে না। রহস্যের প্রশ্নের বা এমন একটা জায়গায় উনি থাকছেন যে পুলিশের রাডারে উনি আসছেন না, আর পুলিশ ধরতে পারছে না, এটাও হতে পারে। সবই প্রশ্নের, রহস্যের। এখনো তাকে গ্রেপ্তারের বিষয়টা দেখতে পাচ্ছে না। তবে যে কেসে ডাকা হচ্ছে ভবানী ভবনে, সেগুলোতে রক্ষা কবচ বা আগাম জামিন রয়েছে, সেজন্য হয়তো হচ্ছে না। কিন্তু পুলিশ নাকি আরো অনেক সব কেস টেস নথিভুক্ত করেছে, অনেক কেস, যেটা নিয়ে সুমিত রায় আশঙ্কা প্রকাশ করছিলেন যে আমাকে ওই কেসে হয়তো ধরা হতে পারে। এখানে জামিন পেয়েছি বা রক্ষা কবচ, কিন্তু ওই কেসে ধরা হতে পারে, তো আমাকে একটু রক্ষা কবচ দিতে হবে। সেই জন্য কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, কিন্তু কলকাতা হাইকোর্টে হিয়ারিং এখনো সেটা নিয়ে হয়নি, দ্রুত হিয়ারিং করার চেষ্টা করেছিলেন। তো তার মানে ওইসব কেসে অ্যারেস্ট করা যায়, কিন্তু পুলিশ এখনো অ্যারেস্ট করছে না। জানি না কোন অঙ্কে হাঁটছে, হয়তো আমাদের মাথা দিয়ে পুরো বিষয়টা বেরিয়ে যাচ্ছে, আমরা হয়তো ধরতে পারছি না, পুলিশ হয়তো কোনো ব্যাপারে হাঁটছে। তো দেখা যাক, আমরা পরে দেখতে পাবো নতুন সরকার কি করতে চাইছে এই সুমিত রায়ের ব্যাপারে। কারণ এই সুমিত রায় সম্পর্কে সরকারের যিনি প্রধান রয়েছেন তাকেও অনেক সময় অনেক উষ্মা প্রকাশ করতে শুনেছি বা দেখেছি। ফলে এখনো আশা রাখছি আর কি যে অ্যাকশন কিছু হবে। যেসব চুরি দুর্নীতি, জমি জায়গা ইত্যাদি, চাকরি দুর্নীতি এসব বলা হয়েছে, সেসব বিষয়ে কিছু একটা সুরাহা নিশ্চয়ই দেখব। তাই তো অপেক্ষা করা ছাড়া আমাদের কি বাস। তো ওটা দেখালাম শুরুতে, তারপরে অভিষেকের বক্তব্য শোনালাম। এমন বক্তব্য বলেছেন, এখন শুভেন্দু অধিকারীকে পুরোপুরি এখন দায়ী করছেন না, বলছেন উনি তো জাস্ট এক্সিকিউট করছেন।
আসল মানে অঙ্গুলি হেলন্ত হচ্ছে দিল্লি থেকে। তো শুভেন্দু কি করবেন, মানে এই টাইপের বার্তা আর কি অভিষেক ব্যানার্জির। আমি এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যাতে যাচ্ছি না, আমি জাস্ট লাইনটা অভিষেকের শুনিয়ে রাখলাম আপনাদেরকে। এই লাইন ধরে অনেকেই অনেক রকম লাইন বের করার চেষ্টা করছেন যে অভিষেক কেন এরকম বলছেন। শুভেন্দুর বিরুদ্ধে ডিরেক্টলি হেড অন কথা বলতেন, এখন শুভেন্দুকে বাইপাস করে কেন্দ্রকে দোষারোপ করছেন। শুভেন্দু কি করবেন, উনি তো মানে এক্সিকিউট করতে বাধ্য, তল্পি বাহক যেমন আর কি বলে থাকেন, সেটাও বলেছেন দেখছিলাম। তো যা হচ্ছে উপরের নির্দেশে, শুভেন্দুর কিছু করার নেই, এটা আর কি অভিষেক বলার চেষ্টা করছেন। কিন্তু এই যে খবরটা যেটা আমি দিয়ে রাখছি, সুপ্রিম নির্দেশে অভিষেক ব্যানার্জি বিদেশ যাচ্ছেন। 3 সপ্তাহের জন্য সুপ্রিম কোর্ট ছাড়পত্র দিয়েছে বিদেশ যাওয়ার। যে অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল, চোখের চিকিৎসা নিয়ে ইত্যাদি নিয়ে, তো সেখানে মানে কলকাতা হাইকোর্ট মামলা খারিজ করে দিয়েছিল, সেই খবর করেছিলাম। কিন্তু সুপ্রিম কোর্টে উনি ফের ছুটেছিলেন। তো সুপ্রিম কোর্ট নাকি এইসব বলেছে আর কি। অভিষেকের বিদেশ যাত্রায় সাই সুপ্রিম কোর্টের মামলা রয়েছে বলেই চিকিৎসা করাতে যেতে বাধা দেওয়া যায় না, এটা মানে বিচারপতি বলেছেন সুপ্রিম কোর্টের, যে মামলা রয়েছে বলেই চিকিৎসা করাতে যেতে বাধা দেওয়া যায় না। নিচে লেখা, বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা করেছিলেন অভিষেক, তা খারিজ হয়ে যায়। তারপরই 7 আগস্ট সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। এবং দেখেছিলেন আপনারা কেস, মানে প্রথমে যখন উনি গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, মামলাকে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়। কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি রয়েছেন সৌগত ভট্টাচার্য, তিনি বলেছিলেন যে হ্যাঁ আমি খুব দ্রুত শুনানির ব্যবস্থা করেছিলেন ওই মামলাটা নিয়ে। তো তারপরে যেটা বলা হয়েছিল যে রাজ্য সরকার আপত্তি করছিল, তখন বিচারপতি বলেছিলেন যে এসএসকেএমে যান, ওখানকার কি মানে মেডিকেল বোর্ড কি বলছে, আপনার চোখের চিকিৎসা এখানে হবে কি হবে না, সেটা অন্তত ওখান থেকে একটা রিয়াকশন নিয়ে আসুন। যদি বলা হয় ওখান থেকে যে না এখানে চিকিৎসা করার পরিকাঠামো নেই, তখন আপনার দাবি বিবেচ্য হবে। তো অভিষেক বলেছেন যে আমি যাব না, মানে ওনার আইনজীবী বলেছেন যে আমার ক্লায়েন্ট যাবেন না এসএসকেএমে। তো যখন যাবেন না বলছেন, তাহলে মামলা খারিজ করে দেওয়া হয়েছিল। কিন্তু ওনাদের ভাবনাই ছিল যে এখানে খারিজ হোক, সুপ্রিম কোর্টে ফের যাব, এটা আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে বা কিছু। তো গেছিলেন, তো এখন সুপ্রিম কোর্ট সাই দিয়ে দিয়েছে বিদেশ যাত্রাতে 3 সপ্তাহ এরকম। ফলে ছাড়পত্র কিন্তু অভিষেক পেয়ে গেলেন। ফলে অভিষেক ছাড়পত্র যখন একদিকে পাচ্ছেন, তখন অবশ্যই অন্যদিকে রাজ্য সরকারের কাছে একটা বড় ধাক্কা। অভিষেককে আটকানোর জন্য, বিদেশ যাত্রা আটকানোর জন্য অনেক চেষ্টা করছিল রাজ্য সরকার, কিন্তু শেষমেশ পারল না, পারল না। অভিষেকে যেতে দেওয়া হবে না, গেলে তদন্তে সমস্যা হবে, অনেকগুলো মামলা চলছে বলে ইত্যাদি বলা হচ্ছিল। কিন্তু আবার সেই ধাক্কা খেয়ে গেল সুপ্রিম কোর্টে। আমি দর্শক এটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। ধাক্কা খেয়েছে, শুধু যে এটা দিয়ে ধাক্কা খেলো প্রথম এটা না, এই মানে 3 মাসের তো বয়স সরকারটির, তার মধ্যে অনেকগুলো ক্ষেত্রে কিন্তু ধাক্কা রাজ্য সরকার খেলো। রক্ষা কবচ দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার, রক্ষা কবচ পেয়েছেন অভিষেক। আগাম জামিনের বিষয়টাও হয়েছে, সেখানেও মানে ধাক্কাই বলবো। ওনার পিএ যিনি আছেন সুমিত রায়, তাকেও তো ধরার জন্য কত কি করলো। সুমিত রায় 2টি কেসে রক্ষা কবচ পেয়েছেন, মানে একটা রক্ষা কবচ আর একটাতে আগাম জামিন পেয়েছেন। ফলে সেটাও কিন্তু রাজ্য সরকার আটকাতে পারেনি। ধাক্কা আরও কিছু ক্ষেত্রে দেখছি মিটিং মিছিল করার ব্যাপারে আপত্তি তোলা, কিন্তু হাইকোর্টে যখন যাচ্ছে সেই পক্ষ, সেখান থেকে অর্ডার নিয়ে চলে আসছে। ফলে পুলিশ অ্যালাউ করছে না, হাইকোর্ট অনুমতি দিয়ে দিচ্ছে। ফলে পুলিশ যে গ্রাউন্ডে অ্যালাউ করছে না, হাইকোর্টে গিয়ে যখন অনুমতি বের করে নিয়ে চলে আসছে, তার মানে সেগুলো রাজ্য সরকারের কাছে ধাক্কা, পুলিশের কাছে ধাক্কা, মানে নতুন সরকারের কাছে ধাক্কা। আমি ধাক্কা নিয়ে একটা কথা বলতে চাই। নতুন একটা সরকার এসছে, আগের সরকার নানানভাবে আপত্তি করত, নানান সব অবৈধ কাজকর্ম করত, নানান সব অবৈধ আবদার করত, আর হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খেত। আমরা বলতাম এই সরকার দুবেলা চড়থাপ্পড় খায়, কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে দুবেলা চড়থাপ্পড় খায়। এমন সব কাজকর্ম করে, যখনই এটাকে চ্যালেঞ্জ করে কোনো পক্ষ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যায়, তখন রাজ্য সরকার ধাক্কা খেয়ে চলে আসে। নির্লজ্জ বলেছেন আমরা কত কথা এটা নিয়ে বলেছি, এই জন্যই কারণ সত্যি হতো তো এবেলা ধাক্কা খেতো, এমন সব অবস্থান নিত, এমন সব কিছু করতো। হাইকোর্টে গেলেই একটা মানে যাদের বিরুদ্ধে ওনারা করতেন তারা সুরাহা পেয়ে যেতেন, আর চিৎপটাং হয়ে যেত রাজ্য সরকার। তো
সেই সব নিয়ে অনেক কথা বলছি আমরা, কিন্তু সেই সরকার কবে এরকম অবস্থায় চলে এসেছিল? 15টা বছর থাকার পরে রাজ্য সরকারের এইসব বিষয়ে প্রশ্ন উঠতো এবং হাইকোর্টের বিচারপতিরাও অনেক রকম উষ্মা প্রকাশ করতেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে সেই সরকারটা 15টা বছর কাটিয়েছে সেই সময়, কিন্তু 3 মাসের একটা সরকার যদি বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধাক্কা খায় বিভিন্ন কারণে, এক কথায় বলতে পারি মানুষের ভরসা কিন্তু আউট হয়ে যাবে। আর যাদেরকে দমন করার জন্য করার চেষ্টা করছে তারা আরো উৎসাহিত হবে, আর তারা উৎসাহিত হলে মানে এই যে পরিবর্তন এসছে, মানে যাদেরকে হারিয়ে তারা যদি আবার উৎসাহিত হয়, তাহলে মানুষের মধ্যে ফের ভয় ইন করতে আরম্ভ করবে, কিন্তু ভরসা আউট হয়ে গিয়ে। আমার যেটা বলার, রাজ্য সরকার নতুনভাবে এসছে, মানে পরিবর্তন এসছে, রাজ্য সরকার এমনভাবে চলুক যেন চড়-থাপ্পড় আদালতে না খায়। যত রাজ্য সরকার চড়-থাপ্পড় খাবে আদালতে, সাধারণ মানুষের ভরসা আউট হবে, আর অন্য পক্ষ তো উৎসাহিত হবেই, আর সেই সঙ্গে আদালতের ধারণা কিন্তু রাজ্য সরকার সম্পর্কে বদলে যাবে, যেটা আগে বদলে গেছিল। আগেকার সরকার সম্পর্কে আদালতের এমন একটা ধারণা হয়ে গেছিল যে এই সরকারটা মানে সব অবৈধ কাজকর্ম করে। সরকারের বিরুদ্ধে কেউ কিছু বলতে এলেই কোর্টে মানুষের মানে বিচারপতিদের একটা ধারণা তৈরি হয়ে থাকতো, মানে আদালতের একটা ধারণা তৈরি হয়ে থাকতো, ও পশ্চিমবঙ্গ সরকার, ও তো বুঝছি, ও তো কোন কাজটা ঠিক করে। ফলে একটা আলাদা না অন্য ইমপ্রেশন, মানে একটা ব্যাড একটা ধারণা তৈরি হয়ে গেছিল, মানে ন্যায়ালয় বা বিচারালয়ের এতে। তো তার ক্ষেত্রে এবারে যদি তুলনায় একটু বেটার কাজও হতো, তবুও পশ্চিমবঙ্গ সরকার তো ও তো ঠিক না, মানে এই যে একটা ধারণা আগে থেকে একটা মানে হয়ে যাওয়া, ধারণা তৈরি হয়ে যাওয়া, ফলে একটা তার কিন্তু একটা ব্যাড ইফেক্ট ছিল। ফলে যদি একটা সরকার কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে ধাক্কা খায় না বারবার, এর অনেক নেগেটিভ বিষয় চলে আসবে সরকারের ব্যাপারে, ফলে সরকার পরিচালনা করতে, চালাতে, এগিয়ে নিয়ে যেতে সমস্যা হবে। সেই জন্য যেটা বলার, আমরা তো চাই না এই সরকারটা চড়-থাপ্পড় খাক হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, বা এই সরকার সম্পর্কে মানুষের ধারণা পাল্টে যাক, ওই অবৈধ কাজকর্ম করে সেই জন্য ধাক্কা খায়, বা অহেতুক জোর জুলুম করে, অহেতুক একটা অংশকে দমিয়ে রাখার চেষ্টা করে নিয়মের বাইরে গিয়ে, মানে এই রকম ধারণা তৈরি হয়ে যাক নতুন সরকারের প্রতি। তো আমরা চাই না, কারণ এই সরকারটাকে আমি যতই সমালোচনা করি, আমি 2 দিন ধরে বলছি, নানান বিষয়ে আলোচনা করছি, কারণ আমার মনে হয়েছে যেগুলো করা উচিত। কারণ ওই সরকার যে ভাবনা নিয়ে চলার চেষ্টা করছে বা যারা চালাচ্ছেন তাদের মধ্যে কোথাও ভ্রান্ত কিছু একটা ঘটছে, এতে করে যারা পরিবর্তন করেছেন তারাই সরব হতে শুরু করে দিয়েছেন, তারাই ক্ষুব্ধ হতে শুরু করে দিয়েছেন। তো পরিবর্তন পন্থীরা যদি ক্ষুব্ধ হয়ে যান, তো সরকারটা কাদের উপরে ভরসা করে চলবে? শুধু কি কর্পোরেট আকারে চলবে, মানুষ থাকবেন না সরকার চলবে? এত সহজ? মানুষ পাশে থাকবে না সরকার চলতে পারবে? তো বিভিন্ন ক্ষেত্রে যদি ক্ষোভ বিক্ষোভে নেমে যায় সাধারণ মানুষ, সরকার চলবে কি করে? ফলে এত কষ্ট করে পরিবর্তন, আমরা চাই এই সরকারটা ঠিক পথে চলুক, ঠিক মতো করে চলুক। সেই জন্য কিছু সাজেশন, আমার কথা বলা মানে এই না যে আমি সরকারের বিরুদ্ধে রেড়ে করে উঠছি, না, সরকারকে শুধরানোর চেষ্টা করছি। আমার যতটুকু মত, সরকার শুধরাবে কি শুধরাবে না সেটা তাদের বিষয়, আমার অত ক্ষমতা নেই যাকে আমরা জোর করে কিছু করব। আমরা কি করি, আমরা মানুষের সঙ্গে মানুষের ব্যাপারে মানুষের ধারণাগুলো একটু তুলে ধরার চেষ্টা করি। কেউ কিছু বললে আর একটা এটা বুঝি যে আমাদের বক্তব্যে একটা জনমত তৈরি হয়। তো সরকারকেও বুঝতে হবে যে আমরা যে কথাগুলো বলছি মানুষ কীভাবে রিয়াক্ট করছেন, মানুষ কি কমেন্ট করছেন, সুতরাং আমাদেরকে শুধরানো, মানে আমাদের শুধরানো উচিত কি উচিত না সেটা সরকার ভাববে, কিন্তু আমরা জোর করতে পারি না। তবে আমি কালকেই বলেছি, আগের দিনও বলেছি, আমাদের একটা আক্ষেপের জায়গা থাকবে যে এত করলাম, মানে এত চেষ্টা করে পরিবর্তন এলো, তারপরে এত কিছু বললাম, শুনলো না, দেখো সরকারটার কি হাল। যখন মানুষ সবাই গর্জে উঠবেন, সরকার তো ভালো করে তো চলবে না, তো তখন আমাদের আক্ষেপ হবে এটা ভেবে ব্যর্থ। সেই জন্য আমাদের কাজ সাবধান করা, সতর্ক করা। মানুষের কথা শুনছি যা চারিদিক থেকে, আপনারা ওরাকে কমেন্টে বলছেন, সেখান থেকে আমার মনে হয়েছে যে এগুলোকে একটু শুধরানো উচিত। সরকার যাতে ঠিক মতো করে চলে, যিনি আছেন দায়িত্বে তিনিও যাতে সব কিছু ভেবেচিন্তে করেন, যাতে করে হাস্যকর অবস্থায় না চলে আসে, তাহলে ভরসা আউট হয়ে যাবে, মানুষ আবার নানানভাবে সমস্যাতেও পড়বেন, আর মানুষের মনে অন্য রকমের রিয়াকশন হবে। ফলে আমরা চাই সরকারটা ভালো করে চলুক। তাই সরকার যে কোনো সিদ্ধান্ত নেবে একটু ভেবে চিনতে,
একটু ভেবে চিনতে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, যেন ওই একদিন দুদিন ছাড়া ওই রকম খবর না আসে মিডিয়াতে। আজ আবার ধাক্কা খেলো রাজ্য সরকার, আবার মুখ থুবড়ে পড়লো রাজ্য সরকার, মুখ থুবড়ে পড়লেন মুখ্যমন্ত্রী। এই কথা যদি মিডিয়াতে লাগাতার আসতে থাকে না, সরকারের হাল খারাপ হয়ে যাবে। সেই জন্য বলছি, আমরা চাই না, আমরা মোটেও চাই না, আমরা সরকারকে এখনো সময় দিতে চাই। 3 মাসটা বিরাট সময় না। আমরা বুঝছি যে 3 মাসে একটা অ্যান্টি হাওয়া চলে এসছে। আমরা চাই এটা পজিটিভ আকারে নিয়ে আসুক বর্তমান সরকার, আর নিয়ে আসুক কেন্দ্র। ভোটের সময় তো অনেক কিছু বলেছিল, এই দেবো সেই দেবো, কি দিচ্ছে? কেন দিচ্ছে না? ডাবল ইঞ্জিন সরকারের স্বপ্ন আমরা তো দেখেছিলাম, ডাবল ইঞ্জিন সরকার এলে অনেক কাজ হবে। আমরা তো সে আশায় বসে আছি। ডাবল ইঞ্জিন সরকার এলে বিরাট বিনিয়োগ হবে, শিল্প হবে, বলেছিল না? আমরা শুরুর দিক থেকেও সত্যি একটা হিসেব দেখছিলাম, হিসেব দেওয়া হচ্ছিল, সেগুলো প্রচারও আনছিলাম, ভালো লাগছিল শুনতে, সত্যি এত বিনিয়োগ আসছে, শুনতে ভালো লাগছিল। তো এখন পর্যন্ত আমরা তার বাস্তবায়ন কি দেখলাম? একটা জাঙ্গিয়া কারখানার, মানে গেঞ্জি জাঙ্গিয়া কারখানার একটা কি শিলান্যাস, একটা ইউনিট বৃদ্ধি, আর দই, আর একটা শ্যাম স্টিল না কি একটা দেখছিলাম, বাদ বাকি কোথায়? আর এখনো দেখছি টাটার গল্প চলছে, টাটার সঙ্গে কথা হচ্ছে। আর একটা কথা যদি ফাইনাল হয় তবেই বলবেন মানুষকে, ফালতু কথা বলতে যাবে না, হাস্যকর হয়ে যাচ্ছে পুরো বিষয়টা। আমি মিডিয়াতে রোজই শুনছি, অমুক মন্ত্রী বললেন টাটার সঙ্গে কথা চলছে, তমুক মন্ত্রী বলছেন টাটার সঙ্গে কথা চলছে। কথাই যদি চলে তো কেনই বা বলছেন? কথা কংক্রিট হবে তবে বলবেন। এই যে আপনারা বলে দেন অমুক তমুক হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, হচ্ছে না, মানুষ তো এবার হয়ে যাচ্ছেন না। যেটা করতে পারবেন সেটা বলবেন, না করতে পারলে বলবেন না। এত কথা আপনারা অলরেডি বলে ফেলেছেন, তার বাস্তব ভিত্তি পাওয়া যাচ্ছে না, ফলে মানুষ কিন্তু নিরাশ হয়ে যাচ্ছেন। ফলে টাটা ফিরে আসুক আমরাও চাইবো, সে যেখানে হোক, সিঙ্গুর হোক বা কোথাও। তো রোজ গল্প কেন ছড়াচ্ছেন? কিছু মিডিয়া তো রোজ খবর করছে, এবার মানুষের মনে বিরক্তি আসছে যে রোজ এক কথা, টাটা